দিনের আলো ঝলমলে সৈকত। আন আর তার স্বামী গ্যাং তাদের দুই সন্তান লুস আর জ্যাককে নিয়ে মেতে আছে ছুটির আনন্দে। ছোট মেয়ে লুস হঠাৎ করে কি যেন দেখে আঁতকে ওঠে। একটা বিশাল প্রমোত্তরী তীব্র গতিতে এগিয়ে আসছে সৈকতের দিকে, যেন কোনো ব্রেক নেই, কোনো নিয়ন্ত্রণ নেই। তার বাবা মা অবশ্য প্রথমে পাত্তা দেননি। আরে বাবা, এত চিন্তা করছিস কেন, ওটা তো আসবে না এত কাছে। কিন্তু না, জাহাজটা থামার কোনো লক্ষণই দেখাচ্ছিল না। উল্টো সে ভিড়ের দিকে ধেয়ে আসছিল। চারদিকে তখন এক উন্মত্ততা। মানুষজন পাগলের মতো জিনিসপত্র গুছিয়ে পালানোর চেষ্টা করছে। কিছু বেপরোয়া ইউটিউবার তখনও মোবাইল উঁচিয়ে ভিডিও করছিল, হয়তো আরেকটা ভাইরাল ভিডিওর আশায়। কিন্তু ভাগ্যের কি পরিহাস, বিশাল জাহাজটা শেষমেশ সৈকতের কাদামাটিতে আটকে গেল। একটুর জন্য রক্ষা, কেউ আহত হয়নি বটে, কিন্তু সবার মনে একটা অজানা ভয়ের রেখা এঁকে দিয়ে গেল এই ঘটনা। সৈকত থেকে ফেরার পথে পুলিশকে জিজ্ঞেস করে আন জানতে পারল সম্প্রতি নাকি এরকম বেশ কিছু জাহাজ আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। নেভিগেশন সিস্টেমে নাকি সমস্যা হচ্ছে। কথাটা শুনে আন একটু অবাক হলেও তেমন গুরুত্ব দিল না। ভাবল টেকনিক্যাল সমস্যা তো হতেই পারে। ভিলায় ফিরে আন ইন্টারনেটে খবর দেখতে চাইল, কিন্তু এ কি, ওয়াইফাই তো কাজ করছে না, মোবাইলেও কোনো নেটওয়ার্ক নেই। হয়তো টেলিকম কোম্পানি রক্ষণাবেক্ষণের কাজ করছে, ভাবলো আন। তাই অপেক্ষা করার সিদ্ধান্ত নিল। কে জানতো এই নীরবতাই ছিল এক মহা বিপদের পূর্বাভাস। গভীর রাতে যখন স্বামী স্ত্রী একটু শান্তিতে পান করার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই দরজায় একটা ভয়ঙ্কর শব্দ। এই নির্জন রিসর্ট ভিলায় মাঝরাতে কে এলো? দুজনেই চিন্তিত হয়ে পড়ল। গ্যাং খুব সাবধানে দরজা খুলল। সামনে দাঁড়িয়ে এক অপরিচিত ভদ্রলোক, সাথে তার ছোট মেয়ে জেনি। ইনি হলেন স্কট। আন আর গ্যাং কাউকেই চিনত না, কিন্তু অদ্ভুতভাবে স্কট যেন আনকে চিনত। আন তো হতভাগ। স্কট নিজেকেই ভিলার আসল মালিক হিসেবে পরিচয় দিল। জানালো দুদিন আগে আন তার সাথে ইমেলের মাধ্যমে এই ভিলাটা বুক করেছিল। স্কটের কথা শুনে গ্যাং তাদের ভেতরে আসার জন্য অনুরোধ করলো। স্কট জানালো সে ফোন করতে চেয়েছিল, কিন্তু মোবাইলে কোনো সিগন্যাল পাচ্ছিল না। তারা নাকি কাছাকাছি একটা কনসার্ট শুনে শহরে ফিরছিল, কিন্তু মাঝপথে জানতে পারলো শহরে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। তার বাড়ি 70 তলায়, আর জয়েন্টে ব্যথার কারণে সে এত উপরে উঠতে পারছিল না। তাই এক রাতের জন্য এখানে থাকতে চেয়েছিল। কিন্তু আনের মুখে তখনও সতর্কতার ছাপ। স্কট সত্যি কথা বলছে কিনা সে নিশ্চিত হতে পারছিল না। এমনকি যদি স্কট সত্যি এই বাড়ির মালিকও হয়, এখন তো বাড়িটা তাদের পরিবারের জন্য ভাড়া নেওয়া হয়েছে। আন তার ছুটির দিনগুলিতে অন্যদের বিরক্ত করতে চায়নি। স্কট অবশ্য বোঝাতে চাইল যে তাদের তাড়ানোর কোনো ইচ্ছা নেই তার, এমনকি অর্ধেক ভাড়াও ফেরত দিতে রাজি হলো। এই কথা বলে সে চাবি বের করে অন্যদিকের আলমারিটা খুলে ফেললো। $1000 বের করে গ্যাংয়ের হাতে ধরিয়ে দিল। অনুরোধ করলো বাবা মেয়েকে এক রাতের জন্য থাকতে দেওয়ার জন্য। গ্যাং বেশি কিছু না ভেবেই রাজি হয়ে গেল, কিন্তু আন তখনও চিন্তিত। সে গ্যাংকে তার সাথে আলাদাভাবে কথা বলার জন্য অনুরোধ করলো। আন বলল মাঝরাতে হঠাৎ করে আবির্ভূত হওয়ায় তারা ডাকাত হতে পারে। আরো বেশি চিন্তার কারণ ছিল যে তারা বাচ্চাদেরও ক্ষতি করতে পারে, আর অপরিচিতদের সাথে থাকলে সে ঘুমাতেই পারবে না। কিন্তু গ্যাংয়ের যুক্তি, আরে বাবা, তাদের কাছে তো আলমারির চাবি আছে, তাহলে তো তারা বাড়ির মালিকই হবে। আন পাল্টা যুক্তি দিল, ডাকাতদের কাছে তো সর্বজনীন চাবি থাকে, আর একটা আলমারি খোলা তাদের জন্য কোনো ব্যাপারই নয়। দুজনের মধ্যে তীব্র আলোচনার পর গ্যাং সিদ্ধান্ত নিল সে আরেকবার নিশ্চিত হবে। যদি তারা ছদ্মবেশী ডাকাত হয়, তাহলে সে সেখানেই তাদের মোকাবিলা করবে। কিন্তু বাইরে গিয়ে দেখলো তারা ইতিমধ্যেই ককটেল তৈরি করে রেখেছে। গ্যাং শুধু একটু চেটেই খুব প্রশংসা করলো, কিন্তু আন শুধু পানই করলো না, সতর্কতার সাথে স্কটকে জিজ্ঞেস করলো ওয়াইনে কি কি উপাদান আছে, এমনকি তাদের আইডি কার্ডও দেখাতে বলল। স্কট কিছুক্ষণ খোঁজাখুঁজি করে দেখলো তার মানি ব্যাগ তার সাথে নেই। সে ব্যাখ্যা করলো যে মানি ব্যাগটা তার ব্যাগের মধ্যে ছিল, কিন্তু ব্যাগটা তারা কনসার্টের স্থানে ফেলে এসেছে। এতে আনের সন্দেহ আরো বেড়ে গেল। হঠাৎ পেছন থেকে একটা কর্কশ শব্দ। জাস্টিস টিভি খুলেছে। স্ক্রিনে ভেসে উঠল এক ভয়ঙ্কর খবর। পুরো শহরে শুধু বিদ্যুৎই বন্ধ ছিল না, ইন্টারনেটও বন্ধ ছিল। পরিস্থিতি যে কতটা ভয়াবহ তা সবাই বুঝতে পারল। এই পরিস্থিতিতে তাদের থাকতে দিতে আর কোনো কারণ ছিল না। আন অনিচ্ছুক হলেও মানবিকতার কারণে রাজি হতে বাধ্য হলো। বাবা মেয়েকে বেসমেন্টে ঘুমাতে হলো। জেনি অভিযোগ করলো, এটা তো আমাদেরই বাড়ি, অথচ আমাদের জানলাবিহীন বেসমেন্টে ঘুমাতে হচ্ছে। তারা টেলিভিশন দেখে আরো তথ্য পাওয়ার আশা করছিল। জেনি তার বাবাকে তাদের তাড়িয়ে দিতে চেয়েছিল, কিন্তু স্কট জানালো আরো তথ্য পাওয়ার আগে তারা আপাতত কোনো পদক্ষেপ নিতে পারবে না। যখন সবাই ঘুমিয়ে পড়ল, টিভিতে হঠাৎ একটি জরুরি খবর প্রচারিত হলো। এই মুহূর্তে পুরো আমেরিকার নেটওয়ার্ক
হ্যাকারদের দ্বারা আক্রান্ত হচ্ছে। পরের দিন সকালে লুজ মায়ের সাথে জেগে উঠে নেটওয়ার্ক সংযোগের জন্য চিৎকার করে। সে নাকি ফ্রেন্ডসের শেষ এপিসোড দেখতে চায়। তারপর সে দেখলো তার মোবাইলে মাঝরাতে একটা ব্রেকিং নিউজ এসেছে। বলা হয়েছে যে বড় বিদ্যুৎ বিভ্রাটের পিছনে হ্যাকারদের হাত আছে। কিন্তু যখন সে মোবাইলটা গ্যাংয়ের হাতে তুলে দিল, তখন সেই খবরগুলি অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে গেল। আন বারবার খুঁজেও সেগুলো খুঁজে পেল না। গ্যাং সন্দেহ করলো তাদের মোবাইলও হ্যাক করা হয়েছে এবং পরিস্থিতি বোঝার জন্য শহরে গাড়ি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। আধ ঘন্টা গাড়ি চালানোর পর রাস্তায় কোনো মানুষ দেখা গেল না। গাড়ির রেডিওতেও কোনো সিগন্যাল পাচ্ছিল না। ধীরে ধীরে গন পথ হারিয়ে ফেলল। নেভিগেশন ব্যবহার করতে গিয়ে দেখে জিপিএস কাজ করছে না। সে রাস্তার পাশে গাড়ি থামিয়ে মোবাইলে নেটওয়ার্ক পুনরুদ্ধার করার চেষ্টা করলো। একটু পরেই গাড়ির রেডিওতে সিগন্যাল ফিরে এলো আর সর্বশেষ খবর প্রচার করলো। বলা হয়েছে যে দেশটা ক্রমাগত সাইবার আক্রমণের শিকার হচ্ছে, যার ফলে দক্ষিণে বিপর্যস্ত পরিবেশগত ক্ষতি হয়েছে। এটা প্রাণীদের মাইগ্রেশন প্যাটার্নকেও প্রভাবিত করেছে। কিন্তু যখন গ্যাং গাড়িতে উঠতে প্রস্তুত হলো, তখন রেডিওটি অদ্ভুতভাবে সিগন্যাল হারিয়ে ফেললো। পথ হারানো সে ফেরার পথ খুঁজতে শুরু করলো। হঠাৎ সামনে এক ব্যক্তি তার দিকে হাত নাড়ছে। লোকটি আতঙ্কিত হয়ে ক্রমাগত কার দিকে কিছু বলছিল। মনে হচ্ছিল সে বড় ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়েছে। আমি বাড়ি যাচ্ছি, কিন্তু গ্যাং তার স্প্যানিশ ভাষা কিছুই বুঝতে পারছিল না। সংঘর্ষের ভয়ে গ্যাং গাড়ি চালিয়ে চলে গেল। গ্যাং আতঙ্কিত হতে শুরু করলো। কেন সবকিছু এত অদ্ভুত? পাগলের মতো একজন মহিলাকে এড়িয়ে আসার পরপরই সে আরও অদ্ভুত একটি দৃশ্যের সম্মুখীন হলো। সামনে একটি ডিজিআই ড্রোন দ্রুত তার দিকে উড়ে আসছিল, আর ড্রোনটি যেন 11 সিঙ্গলস ডে এর রিড পেপার বা কুপন ছড়াচ্ছিল। ভয়ে গ্যাং দ্রুত গাড়ি ঘুরিয়ে অ্যাক্সিলারেটরে চাপ দিল। 11 এর রিড পেপার আকাশ থেকে চারদিকে ছড়িয়ে পড়ছিল। গ্যাং নিজেও জানত না সে কি নিয়ে ভয় পাচ্ছিল, শুধু এই অদ্ভুত ঘটনা থেকে দ্রুত মুক্তি পেতে চেয়েছিল। অন্যদিকে স্কট তার বন্ধুর বাড়িতে গাড়ি চালিয়ে গেল কিছু দরকারি খবর জানতে চাওয়ার আশায়। গাড়ি থেকে নামার আগে সে তার স্ত্রীকে পাঠানো মেসেজগুলি দেখল। ব্যতিক্রমহীনভাবে সবগুলি মেসেজই পাঠানো ব্যর্থ হয়েছিল। সে সতর্কতার সাথে তার বন্ধুর বাড়ির দিকে গেল। দেখা গেল প্রধান দরজা তালাবদ্ধ ছিল না। বাড়ির ভেতরে ঢুকে সে প্রচুর পানির দাগ দেখতে পেল, যেন সমুদ্রের পানিতে ধুয়ে গেছে। যখন সে তার বন্ধুকে ডাকছিল, তখন দেখল যে একাধিক জানালার কাঁচ ভেঙে গেছে। স্কট গ্যারেজে একটি স্যাটেলাইট ফোন খুঁজে পেল। এই জিনিসটি উন্নত প্রযুক্তির। মোবাইল সিগন্যাল না থাকলেও কল করা যায়, কিন্তু স্কট বেশ কয়েকবার চেষ্টা করেও স্যাটেলাইট ফোনেও কোনো সিগন্যাল পেল না। এরপর সে বাড়ির পেছনের সমুদ্র সৈকতের দিকে গেল। যখন সে সমুদ্র সৈকতে পৌঁছালো, সে মাটিতে একটি ঘড়ি দেখতে পেল। কৌতূহলবশত সে এটি তুলে নিতে গেল। দেখা যায় ঘড়িটি একটি বিচ্ছিন্ন হাতের সাথে লেগেছিল। এতে স্কট খুব ভয় পেয়ে গেল। স্কট চারদিকে তাকিয়ে দেখল যে পুরো সৈকতে বিমানের ধ্বংসাবশেষ এবং যাত্রীদের মৃতদেহ ছড়িয়ে আছে। যখন সে হতবাক হয়ে দাঁড়িয়েছিল, একটি বোয়িং 737 ম্যাক্স তার দিকে দ্রুত নেমে আসছিল। স্কট বুঝতে পারেই প্রাণপণে পালাতে শুরু করল। বিশাল একটি বোয়িং 737 ম্যাক্স সরাসরি তার দিকে ধেয়ে আসছে, যেন কোনো অদৃশ্য শক্তি নিয়ন্ত্রণ করছে তাকে। অন্যদিকে বাড়িতে থাকা লুস বাগানে কয়েকটি এল্ক বা হরিণ তার দিকে তাকিয়ে থাকতে দেখল। সে কৌতূহলবশত তাদের কাছে গেল, কিন্তু সেখানে আরও ভয়ঙ্কর একটি দৃশ্য তার জন্য অপেক্ষা করছিল। জঙ্গলের পেছনে অগণিত এল্ক জড়ো হয়েছিল। তাদের চোখগুলো কেমন যেন অস্বাভাবিক। এল্কগুলো চলে যাওয়ার পর লুস তার ভাইকে নিয়ে জঙ্গলে গেল। তারা একটি ছোট কাঠের কোণেনার খুঁজে পেল। সেখানে অনেক শিকারীর সরঞ্জাম রাখা ছিল। মাটিতে ঘুমানোর জন্য একটি মাদুরও ছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, কাঠের কোণে ঘরের জানালা দিয়ে লুসের ঘুমানোর ঘরটি ঠিকঠাক দেখা যাচ্ছিল। এতে লুস আতঙ্কিত হয়ে পড়ল। যখন দুই ভাই ভিলায় ফিরছিল, তখন জ্যাকের পায়ে একটি পোকা কামড় দিল, আর লুস কাছাকাছি একটি বিলাসবহুল বাড়ি দেখতে পেল। সে তার ভাইকে সেখানে দেখতে যেতে চেয়েছিল, কিন্তু জ্যাক বলল যে সে ক্ষুধার্ত এবং খেতে ফিরতে চায়। হাঁটতে হাঁটতে লুস আবার একটি অদ্ভুত ঘটনা দেখতে পায়। অদ্ভুত এক নীরবতা ভেঙে পরিযায়ী পাখিরা দক্ষিণ ছেড়ে উত্তরে উড়ে যাচ্ছিল। প্রকৃতির এই অস্বাভাবিক আচরণ যেন এক আসন্ন বিপদের ইঙ্গিত দিচ্ছিল। ঠিক এই সময় স্কট ফিরে এলো তার ভিলায়। সে আন্নাকে তার দেখা সমস্ত অদ্ভুত পরিস্থিতির কথা বলল। স্যাটেলাইট ফোনে কোনো সিগন্যাল নেই। এর একটাই কারণ হতে পারে, স্যাটেলাইটগুলো ধ্বংস হয়ে গেছে।
স্কটের কথা আন্নার কাছে প্রথমে অবিশ্বাস্য মনে হলো, কিন্তু স্কট যখন সমুদ্র সৈকতে বিধ্বস্ত বিমান, ধ্বংসাবশেষ এবং মৃতদেহের কথা বলল, আন্নার চোখ কপালে উঠল। স্কট ভাবল, এই ঘটনা কয়েক বছর আগে ফিলিপাইনে হ্যাকারদের হামলার মতোই ছিল, যেখানে শুধু কিছু কম্পিউটার নিয়ন্ত্রণ করে নেটওয়ার্ক অচল করা হয়েছিল। কিন্তু এবার এর ক্ষমতা বেড়ে জাতীয় পর্যায়ে পৌঁছেছে। যখন তারা কথা বলছিল, বাইরে হঠাৎ করেই আবার সেই কর্কশ শব্দ শোনা গেল, এক ভয়ঙ্কর আওয়াজ, যেন সবকিছু ভেঙে গুড়িয়ে দিতে চাইছে। সৌভাগ্যক্রমে আধা মিনিট পরেই শব্দটা থেমে গেল। দুই বাচ্চাও অক্ষত অবস্থায় ভিলায় ফিরে এলো। কেউ বুঝতে পারছিল না আসলে কি ঘটছে, তবে সৌভাগ্যক্রমে কাছাকাছি একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ছিল। আন্নার মনে পড়ে গেল, দুদিন আগে যখন সে শহরে কেনাকাটা করতে গিয়েছিল, তখন একটি টুপি পরা লোককে দেখেছিল, যে প্রচুর বোতলজাত পানি আর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনছিল। তার মনে হলো এই লোকটি হয়তো আগে থেকেই এই সব কিছু সম্পর্কে জানত। স্কট আন্নার বর্ণনা শুনে লোকটির পোশাক দেখে চিনতে পারল যে এই লোকটির নাম ড্যানি। তার ভিলাটি সে সাজিয়েছিল। ঠিক এই সময় গ্যাংও শেষ পর্যন্ত নিরাপদে ভিলায় ফিরে এলো। তার হাতে একটা আরবি লেখা লাল প্রচারপত্র। কেউ বুঝতে পারছিল না এর অর্থ কি, কিন্তু জ্যাক উপরের প্যাটার্নটি নিশ্চিত করেন। আন্না আর তার স্বামী ভাবল, এখানে বেশিদিন থাকা ঠিক হবে না। তারা নিউ জার্সির মেনিগাতে থাকার সিদ্ধান্ত নিল। স্কট বারবার তাদের থাকার জন্য অনুরোধ করলেও তারা ঝুঁকি নিয়ে এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু মাঝপথে গাড়ি চালানোর সময় তারা দেখল সামনে প্রচণ্ড যানজট। আন্না একা এগিয়ে গিয়ে দেখল এটা আসলে যানজট ছিল না, বরং অসংখ্য টেসলার ধারাবাহিক সংঘর্ষ। অদ্ভুত ব্যাপার হলো, সব গাড়িতে কোনো চালক ছিল না। যখন সে গাড়ির উপর সেলফ ড্রাইভিং লেখা নির্দেশিকা দেখল, সে তাৎক্ষণিকভাবে বুঝতে পারল যে পরিস্থিতি ভালো নয়। অবশ্যই কাছাকাছি একটি টেসলাও ছিল, আর সেই টেসলাটি তাদের দিকে বুদ্ধি করে এগিয়ে আসছিল। আন্না চিৎকার করে তার স্বামীকে তাড়াতাড়ি গাড়িতে উঠতে বলল। কোনো মতে বেঁচে যাওয়া পরিবর্তে স্কটের ভিলায় ফিরে আসতে বাধ্য হলো। তারা এখন বাইরের জগৎ সম্পর্কে কিছুই জানে না, আর কি করবে তাও বুঝতে পারছিল না। তারা শুধু পরের দিন সকালে ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায় ছিল। অপ্রত্যাশিতভাবে মাঝরাতে আবারও একটি অদ্ভুত ঘটনা ঘটল। প্রচুর ফ্লেমিঙ্গো সুইমিং পুলে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু তারা কেউই জানত না এটি কিসের লক্ষণ। ঠিক এই সময় চারপাশে আবারও সেই কর্কশ শব্দ শোনা গেল। শব্দ থেমে যাওয়ার পর দুই পরিবারই চিন্তিত হয়ে একটি ঘুমহীন রাত কাটালো। শুধুমাত্র ছোট মেয়ে লুজ বসে থাকতে চায়নি, কারণ সে ফ্রেন্ডসের শেষ পর্ব দেখতে না পারার চিন্তায় ছিল। পরের দিন সকালে জ্যাক ঘুম থেকে উঠেই দাঁতে খুব অস্বস্তি অনুভব করল। অপ্রত্যাশিতভাবে সে শুধু আলতো করে টানতেই একটি দাঁত পড়ে গেল। এরপর পরপর বেশ কয়েকটি দাঁত একইভাবে পড়ে গেল। এতে তার পরিবারের সবাই খুব ভয় পেয়ে গেল। জ্যাক সন্দেহ করল যে এটি জঙ্গলের পোকা কামড়ানোর কারণে হয়েছে, কিন্তু অভিজ্ঞ স্কট মনে করল যে এই লক্ষণগুলি সম্ভবত বিকিরণের কারণে হয়েছে। কিন্তু এখন কাছাকাছি কোনো হাসপাতাল নেই, শহরে যাওয়ার হাইওয়েও বন্ধ। একমাত্র তাদের সাহায্য করতে পারে সেই টুপি পরা লোকটি, ড্যানি, যে তার ভিলা সাজিয়েছিল। তার কাছে অ্যান্টিবায়োটিক আর অন্যান্য ওষুধপত্র মজুদ থাকতে পারে। কিন্তু স্কট জ্যাককে নিয়ে তার বন্ধুর খোঁজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন দেখল যে ছোট মেয়ে লুজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জ্যাক বলল যে তারা গতকাল জঙ্গলের ছোট কুড়ে ঘরে গিয়েছিল, সম্ভবত সে সেখানেই আছে। আন্না সঙ্গে সঙ্গে তাকে খুঁজতে ছুটে গেল। এই সময় জ্যাক হঠাৎ করে একমুখ রক্ত বমি করল। স্কট এবং গ্যাং তাকে দ্রুত ড্যানির কাছে নিয়ে গেল। বাকি জেনিও আন্নার সাথে ছোট কুড়ে ঘরের দিকে ছুটে গেল। তবে যখন তারা দুজনেই ছোট কুড়ে ঘরে পৌঁছালো, তখন দেখল যে সেখানে কোনো মানুষ নেই। যখন আন্না দিশেহারা হয়ে গেল, তখন বাইরে থেকে হঠাৎ করে সেই কর্কশ শব্দ শোনা গেল। কিন্তু যখন তারা ছোট কুড়ে ঘর থেকে বাইরে এলো, তখন বাইরে কিছুই ছিল না। আন্না কাছাকাছি মাটিতে সাইকেলের চাকার ছাপ দেখতে পেল, তাই সে চাকার ছাপ অনুসরণ করে মেয়েকে খুঁজতে চাইল। অপ্রত্যাশিতভাবে একদল আক্রমণাত্মক এল্ক, হরিণ জিনিকে ঘিরে ফেলল। সংকটকালে আন্না ছুটে এলো, ভিড়ের দিকে চিৎকার করতে শুরু করলো। পেছন থেকে জেনিও দেখতে পেয়ে চিৎকার করতে শুরু করলো। তাদের দুজনের উন্মত্ত চিৎকারের পর এল্কগুলি ধীরে ধীরে বুঝতে পারল যে মহিলারা সহজ নয়। তারা সবাই ঘুরে দাঁড়িয়ে জঙ্গলে অদৃশ্য হয়ে গেল। অন্যদিকে স্কট জ্যাককে নিয়ে তার বন্ধুর বাড়িতে গেল, কিন্তু ড্যানি তাদের বাড়ির ভেতরে ঢুকতে দিল না। এমনকি একটা শিকারের বন্দুকও নিয়ে এলো। গ্যাংয়ের ছেলের অবস্থা জানার পর সে তৎক্ষণাৎই জানালো যে এটি কর্কশ শব্দের সাথে সম্পর্কিত, কারণ কিছুদিন আগে কিউবাতে একই ঘটনা ঘটেছিল। তারা এটিকে মাইক্রোওয়েভ অস্ত্র বলে অভিহিত করে। এই অস্ত্র বিকিরণ তৈরি করে এবং সবচেয়ে শক্তিশালী ব্যাপার হলো এটি শব্দের মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ড্যানি মনে করলো যে এখন যুদ্ধ শুরু হয়ে গেছে, কারণ রোজ ওয়াশিংটনের কর্মীদের খুঁজে এনেছে। শীঘ্রই আরো বড় বিপর্যয় ঘটবে। স্কট জানালো যে তারা শুধু বাচ্চার জন্য ওষুধপত্র খুঁজছে, কিন্তু ড্যানি তাদের বলল যে এখন এই সময়ে সে শুধু তার পরিবারকে বাঁচাতে চায়। তারা অন্য আরেকজন প্রতিবেশী লসের কাছে যেতে পরামর্শ দিল, কারণ কিছুদিন আগে তারা গোপনে তাদের বেসমেন্ট পরিবর্তন করেছিল। সেখানে সবকিছু সম্পূর্ণভাবে সজ্জিত ছিল, যা ছিল ধনীদের জন্য একটি পূর্ণাঙ্গ অ্যাপোকালিপস কিট। স্কট কখনোই ভাবেনি যে আগে এত সাহায্যকারী ড্যানি এত ঠান্ডা হয়ে যাবে। গ্যাং তার ছেলের অসুস্থতা ব্যাখ্যা করছিল, কিন্তু ড্যানি বলল যে যুদ্ধ শুরু হলে নগদ টাকা কাগজের মতো মূল্যহীন হয়ে যায়। ড্যানি বন্দুক তুলে তাদের তাড়িয়ে দিতে চাইল। হতাশ স্কটকে ড্যানির সাথে তার পিস্তল নিয়ে মুখোমুখি হতে হলো। কেউই পিছিয়ে যেতে রাজি হয়নি। গ্যাং দ্রুত এগিয়ে গিয়ে তাদের দুজনকে থামালো। এরপর সে ড্যানিকে তাদের পরিবারের দুর্ভোগের কথা দুঃখের সাথে বলতে থাকলো। এখন সে শুধু বাচ্চার জন্য কিছু ওষুধ নিতে চায়। শেষ পর্যন্ত ড্যানি গ্যাংয়ের পিতৃত্বের ভালোবাসায় মুগ্ধ হলো। সেই $1000 নেওয়ার পর তার অতিরিক্ত বিকিরণাদি ওষুধপত্র বের করে দিল এবং তাদের একটি গোপন তথ্যও দিল। ড্যানি জানালো যে এই সব কিছু কোরিয়ানদের কাজ। গ্যাং ড্যানিকে সেই লাল প্রচারপত্রটি দেখতে দিল। ড্যানি এটি দেখার পর জানালো যে তার মোবাইলে নেটওয়ার্ক থাকাকালীন সে স্যান ডিয়েগোর একজন বন্ধুর কাছে একই ধরনের ঘটনা শুনেছিল। সেই বন্ধু ইরাকের ফলক রাজ্যে প্রত্যক্ষভাবে ছিল এবং ইরান এই অভিযান শুরু করেছে বলে সন্দেহ করা হয়। তারা চলে যাওয়ার সময় ড্যানি আবারও জানালো যে এই সব কিছু অনেক দেশের সম্মিলিত প্রচেষ্টা হতে পারে, কারণ আমরা বিশ্বব্যাপী অনেক শত্রু তৈরি করেছি। যখন তারা ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন স্কট অবশেষে এখানে হঠাৎ করে আসার কারণটি জানালো। এই সাথে সে গ্যাংয়ের পরিবার তার সাথে যেতে রাজি কিনা তা নিশ্চিত করতে চাইল, কারণ পরের পদক্ষেপ হলো থমসের ভূগর্ভস্থ দুর্গের দিকে যাওয়া। আসলে আমেরিকা একটি পূর্ণাঙ্গ আক্রমণের সম্মুখীন হচ্ছিল। স্কটের বড় গ্রাহক ডিফেন্স বিভাগে কাজ করত, তাই সে সামরিক অভিযানের খরচ সমুদায় বিশ্লেষণ নিয়ে অনেক সময় ব্যয় করেছিল। এর মধ্যে একটি প্রকল্প তার বড় গ্রাহককে আতঙ্কিত করেছিল। একটি সাধারণ 3 পর্যায়ের কৌশল একটা দেশকে ভিতর থেকে উৎখাত করে দিতে পারে। প্রথম পর্যায় হচ্ছে বিচ্ছিন্ন করা, লক্ষ্যের যোগাযোগ এবং পরিবহন বিচ্ছিন্ন করা, লক্ষ্যকে যতটা সম্ভব বধির এবং পক্ষাঘাত করে দেওয়া। দ্বিতীয় পর্যায়ে হলো বিশৃঙ্খলা তৈরি করা, গোপন অস্ত্র দিয়ে আক্রমণ করা এবং ভুল তথ্য দিয়ে লক্ষ্যকে ভয় দেখানো। এতে তাদের প্রতিরক্ষা ক্ষমতা ভেঙে পড়বে, যাতে তাদের অস্ত্র ব্যবস্থা চরমপন্থী এবং নিজ দেশের সেনার সামনে দুর্বল হয়ে পড়বে। কোনো স্পষ্ট শত্রু বা উদ্দেশ্য ছাড়াই মানুষ একে অপরের সাথে লড়াই করতে শুরু করবে। যদি প্রথম দুটি পক্ষ সফল হয়, তাহলে তৃতীয় পর্যায়ে অটোমেটিক শুরু হবে, আর সেটি হলো অভ্যুত্থান। অভ্যুত্থান মানে গৃহযুদ্ধ, যা শত্রুরা দেশকে ভিতর থেকে ভেঙে দিতে পারে। এইসব শুনে গ্যাংয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। অন্যদিকে আন্না এবং জেনি তখনও মেয়েকে খুঁজছিল, কিন্তু দূরে শহরের ওপর একটি সুন্দর মাশরুম মেঘ উঠতে দেখল। তারা দুজনে হতভাগ হয়ে দাঁড়িয়ে রইল। তাদের শহর ইতিমধ্যে পারমাণবিক আক্রমণের শিকার হতে শুরু করেছে। আর এই সময় লুজ ড্যানির বলা থনসের বাড়িতে চলে এসেছে। সে প্রথমে বাড়িতে কিছু খাবার খুঁজে পেল, তাড়াতাড়ি খেয়ে নিল। এরপর একটি বেসমেন্ট আবিষ্কার করলো। সে সাবধানে ভিতরে ঢুকে দেখল এটি আসলে একটি ভূগর্ভস্থ দুর্গ। এখানে শুধু পর্যাপ্ত পানি এবং শাকসবজি ছিল না, ব্যায়ামের সরঞ্জাম এবং বিভিন্ন দৈনন্দিন জিনিসপত্র ছিল। তাক ভর্তি ছিল বিভিন্ন ধরনের খাবারে। কোণের কালো প্রযুক্তি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য গ্রহণ করতে পারছিল। যেটা বেশি লুজকে আনন্দিত করেছিল সেটা হলো এখানে একটি দেশীয় এআই বড় টেলিভিশন ছিল। তাকে বিভিন্ন ধরনের ফিল্মও রাখা হয়েছিল। অবশ্যই তার সবচেয়ে পছন্দের ফ্রেন্ডসও ছিল। অধীর আগ্রহে সে দ্রুত শেষ পর্বটি চালু করলো। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্পের প্রথম পর্ব। কি ভাবছেন, এক সাধারণ ছুটি কিভাবে এত বড় এক বিপর্যয়ের ইঙ্গিত হয়ে উঠল? প্রযুক্তি কি আসলেই আমাদের জন্য আশীর্বাদ নাকি এক লুকানো অভিশাপ? যখন মানুষ একে অপরের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে, তখন কি আমাদের কোনো আশা থাকে? গল্পের বাকি অংশে কি হবে? লুজ কি তার পরিবারের কাছে ফিরতে পারবে? আর এই দুটি পরিবার কি পারবে এই অজানা শত্রুর হাত থেকে নিজেদের বাঁচাতে? আর এই মহাবিপর্যয়ের পেছনে আসল কারণটাই বা কি? জানতে হলে চোখ রাখতে হবে আমাদের পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের কাছের মানুষগুলোকে আগলে রাখুন আর প্রকৃতির প্রতি সদয় থাকুন, কারণ কখন কোন বিপদ সামনে এসে দাঁড়ায় তা বলা মুশকিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাদের এমন আরো দারুণ দারুণ গল্প নিয়ে আসার অনুপ্রেরণা যোগায়। দেখা হচ্ছে পরের পর্বে এক নতুন উত্তেজনার মোড়ে।